৪৭ বছরে এত তীব্র বিক্ষোভ দেখেনি ইরান, আন্দোলন উস্কে দিচ্ছে আমেরিকা, ইসরায়েল। অভিযোগ তেহরানের। খামেনির সরকার টিকবে নাকি পতন হবে? ইরান যুদ্ধের জন্য প্রস্তুত, হুঁশিয়ারি তেহরানের, তবে আলোচনাতেও রাজি। এখন কি করবে আমেরিকা? হামলা চালাবে নাকি বৈঠকে বসবে? রহস্যময় অস্ত্র দিয়ে মাদুরোর শত শত সেনাকে অজ্ঞান করেছিল মার্কিন সেনারা, দাবি প্রত্যক্ষদর্শী। কি সেই রহস্যময় অস্ত্র? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। গেল ৪৭ বছরের ইতিহাসে এত রক্তক্ষয়ী সহিংস বিক্ষোভ আর দেখেনি ইরান। গোটা ইরান জুড়ে ছড়িয়ে পড়েছে সরকার পতনের রক্তাক্ত আন্দোলন। এমন অবস্থায় ইরানে খামেনি সরকার কি টিকবে নাকি জনবিক্ষোভের মুখে এর পতন হবে? এমন প্রশ্নই এখন বড় হয়ে উঠেছে। কোন পথে খামেনি সরকার, তারা কি উতরে যেতে পারবে এবারের সংকট? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইরানের ক্রমবর্ধমান আন্দোলনে জোরালো হচ্ছে সরকার পতনের দাবি। সহিংস হয়ে ওঠা বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে খামেনি প্রশাসন। ইন্টারনেট বন্ধ রেখে গণহত্যা চালানোর অভিযোগ উঠেছে ক্ষমতাসীনদের বিরুদ্ধে। সংবাদ জানার নির্ভরযোগ্য কোনো উপায় না থাকায় চলমান পরিস্থিতি নিয়ে ছড়াচ্ছে নানামুখী সন্দেহ ও আশঙ্কা। ইরান সরকারের দাবি, জনতার রোষানল উস্কে দিচ্ছে আমেরিকা ও ইসরায়েল। আর দূর থেকে উত্তেজনার আগুনে ঘি ঢালছেন নির্বাসিত রাজা শাহরেজা পাহলাভি। বিক্ষোভে অংশ নেওয়া জনতার সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থার সংঘর্ষে দুই পক্ষেই বাড়ছে হতাহতের সংখ্যা। ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার ৪৭ বছরের ইতিহাসে ইরানে এমন আগে কখনো হয়নি। প্রশ্ন হলো, এখন কোন দিকে গড়াচ্ছে ইরানের আন্দোলন? দেশটিতে সত্যিই কি ব্যাপক হারে হত্যার ঘটনা ঘটছে? এই মুহূর্তে আমাদের কাছে ৪৯০ জন বিক্ষোভকারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে ৮ জন শিশু রয়েছে। আমরা এখনও ৫০০টির বেশি মামলা তদন্ত করেছি। এর অর্থ হল, যদি আমরা এই সমস্ত সংখ্যা নিশ্চিত করতে পারি, তাহলে নিহতদের সংখ্যা ১,০০০ ছাড়িয়ে যাবে, এবং সেটা ঘটেছে মাত্র ১৫ দিনের মধ্যে। এটা অকল্পনীয় ব্যাপার। গণগ্রেপ্তারের ক্ষেত্রেও একই কথা। আমরা ১০,৬০০-র বেশি গ্রেফতারের তথ্য নথিভুক্ত করেছি। তবে আমাদের কাছে এমন আরও অনেক মামলা রয়েছে যেগুলো এখনও যাচাই করছি। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে বিভিন্ন সময়ে ইরান জুড়ে দেখা গেছে নানা ধরনের অস্থিরতা। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ও তার প্রশাসন এর আগেও বহুবার বিশাল বিক্ষোভের মুখোমুখি হয়েছেন। কিন্তু এবারের মতো বিক্ষোভের ছড়িয়ে পড়ার ধরন ও তীব্রতা দেখা গিয়েছিল ২০২২ সালে। তখন ইরানের নীতি পুলিশের হেফাজতে মাহসা আমিনের মৃত্যুতে শুরু হয় গণ আন্দোলন। বিক্ষোভ দমনে সেবারও কঠোর হয়েছিল দেশটির সরকার। শত শত মানুষ নিহত, হাজার হাজার গ্রেফতার, প্রকাশ্যে ফাঁসি। সবকিছুর পরেও থামেনি ক্ষোভ। একইভাবে অর্থনৈতিক সংকটের জেরে শুরু হওয়া এবারের আন্দোলনও দেশজুড়ে ছড়াচ্ছে দাবানলের মতো। ২০২৬ সালে ইরান জুড়ে বিক্ষোভের যে ঢেউ দেখা যাচ্ছে, সেটা কোনো হঠাৎ ঘটনা নয়। এটি ৪ দশকের বেশি সময় ধরে জমতে থাকা ক্ষোভের বিস্ফোরণ, এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা। দেশটিতে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি ও তার শীর্ষ নেতৃত্বের প্রভাব আগের মতো নেই, রয়েছে এমন গুঞ্জন। গত বছর ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধ ও সামরিক আঘাতে দেশের অভ্যন্তরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ফলে ইসলামিক রেভলিউশনারি গার্ডের সক্ষমতা নিয়ে ইরানি জনসাধারণের মাঝে তৈরি হয়েছে সংশয় ও সন্দেহ। এবারের আন্দোলনে বিক্ষোভকারীদের পক্ষে প্রেসিডেন্ট ট্রাম্পের সরাসরি সমর্থন ও ইরানে হামলার হুমকি আগের চেয়ে ভিন্ন করে দিচ্ছে পরিস্থিতি। ডলারের বিপরীতে রিয়ালের ভয়াবহ দরপতন কেন্দ্র করে ইরানের বিভিন্ন অঞ্চলে রাজপথে নেমেছে মধ্যবিত্ত শ্রেণীসহ লাখ লাখ মানুষ। আন্দোলনকারীরা প্রকাশ্যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার সরকারের পতনের দাবি তুলছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করছেন, বিক্ষোভকারীরা ইরানের শত্রুদের দ্বারা পরিচালিত হচ্ছে। খামেনি প্রশাসনের উপর ইরানি জনগণের ব্যাপক সমর্থন আছে ঠিকই, কিন্তু গভীর অর্থনৈতিক সংকট, আমেরিকা ও তার মিত্রদের নিষেধাজ্ঞা এবং ইসরায়েলের গোপন ষড়যন্ত্রে দেশটির সর্বোচ্চ নেতৃত্ব পড়েছে কঠিন এক পরীক্ষায়। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। যুদ্ধের জন্য প্রস্তুত আছে ইরান। আমেরিকাকে এমন হুঁশিয়ারি দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে ইরান যুদ্ধে যেতে চায় না উল্লেখ করে তিনি জানান, আলোচনার জন্যও রাজি আছে তার দেশ। এর আগে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। জানান, ইরান আলোচনায় বসতে চায়, এমনকি বৈঠকের প্রস্তুতিও চলছে। তবে দেশটিতে হামলা চালাতে আমেরিকা প্রস্তুত আছে বলে হুঁশিয়ারি করে দেন তিনি। প্রশ্ন উঠেছে, আমেরিকা কি ইরানের সাথে আলোচনায় বসবে নাকি হামলা চালাবে? মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের উত্তেজনা যখন চরমে, ঠিক সেই মুহূর্তে ওয়াশিংটনের পক্ষ থেকে দেয়া হলো নতুন এক কূটনৈতিক সংকেত।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের শীর্ষ নেতৃত্ব তার সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে এবং সম্ভাব্য এক বৈঠকের প্রস্তুতিও চলছে। তবে এই আগ্রহের আড়ালেও রয়ে গেছে সামরিক উত্তেজনার ঘন ছায়া। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী স্থানীয় সময় 11 জানুয়ারি এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান ইরানের নেতারা তাকে ফোন করেছেন, তারা আলোচনা করতে চায়, একটি বৈঠকের প্রস্তুতিও চলছে। তবে সঙ্গে সঙ্গেই তিনি কড়া সুরে যোগ করেন, বৈঠকের আগেই আমাদের হয়তো পদক্ষেপ নিতে হতে পারে। একদিকে আলোচনার আহ্বান, অন্যদিকে সামরিক হুমকি, দুই সংকেতই একসঙ্গে দিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এতে অনিশ্চয়তা আরও ঘনীভূত হচ্ছে। তবে ইরানের পক্ষ থেকে এখনো আলোচনায় বসার কোনো তথ্য বা আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানে সরকার বিরোধী বিক্ষোভ ব্যাপক রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা HRAN জানিয়েছে এসব সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 538-এ, যাদের অধিকাংশই বিক্ষোভকারী। তবে ইরান সরকার এখনো কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করেনি। বিশেষজ্ঞদের মতে ইরানের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা ও আন্তর্জাতিক চাপের মধ্যেও তেহরান সহজে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসবে না। আবার মার্কিন সামরিক বিকল্প ব্যবহারের ঝুঁকিও উড়িয়ে দেওয়া যায় না। ফলে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি নতুন করে এক উত্তেজনাপূর্ণ মোড়ে দাঁড়িয়েছে। ইরান যুক্তরাষ্ট্র টানাপোড়েনের এই নাটকীয় পরিবর্তন কূটনৈতিক আলোচনার দিকে যাবে নাকি সামরিক সংঘাতের দিকে গড়াবে, সেটি এখন বিশ্ব পর্যবেক্ষকদের মূল প্রশ্ন। মোরশেদ আলম, বাংলা ভিশন। এদিকে বিশ্বের প্রথম দেশ হিসেবে মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্টারলিংকের ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে ইরান। সামরিক জ্যামার ব্যবহার করে স্টারলিংক ইন্টারনেট অনেকাংশে অচল করে দিয়েছে খামেনি প্রশাসন। শাহরিয়া আমান সানির ডেস্ক রিপোর্ট। ইরানে বন্ধ থাকা ইন্টারনেট সচলের দাবি করেছে দেশটির সরকার, কিন্তু তীব্র আন্দোলনের মুখে শক্তি খাটিয়ে স্টারলিংক ইন্টারনেট অনেকাংশে অচল করে দিয়েছে খামেনি প্রশাসন। ইরানের ডিজিটাল ব্ল্যাকআউট এখন শুধুমাত্র প্রচলিত ইন্টারনেট ব্যবস্থা শাটডাউন করার মধ্যে সীমাবদ্ধ নেই, এবার নামানো হয় মিলিটারি জ্যামার। সামরিক প্রযুক্তি ব্যবহার করে আটকে দেয়া হয় স্টারলিংকের মতো স্যাটেলাইট ইন্টারনেট ব্যবস্থা। ইরান ওয়্যারের বরাত দিয়ে মার্কিন বিজনেস ম্যাগাজিন ফোর্বস জানিয়েছে ইরানের অভ্যন্তরে স্টারলিংকের হাজার হাজার ইউনিট চালু থাকার খবর শোনা গেছে ঠিকই, কিন্তু বাস্তবে স্যাটেলাইট ইন্টারনেটের সংযোগও পড়েছিল সরকারি নিষেধাজ্ঞার আওতায়। প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুসারে শুরুর দিকে স্টারলিংকের আপলিংক ও ডাউনলিংক ট্রাফিকের প্রায় 30% বাধাগ্রস্ত হয়, কিন্তু কয়েক ঘন্টার মধ্যে বদলে যায় পরিস্থিতি। প্রতিবন্ধকতার মুখে পড়ে স্টারলিংক ইন্টারনেটের 80%-এরও বেশি ট্রাফিক। ইরানে আগের যে কোনো ব্ল্যাকআউটের তুলনায় বর্তমান সময়ে দেশটিতে স্টারলিংক রিসিভারের ব্যবহার অনেক বেশি, এমন তথ্য দিয়েছে টাইমস অফ ইসরায়েল। গণমাধ্যমটি জানিয়েছে ইরান সরকার কখনোই স্টারলিংক ব্যবহারের আনুষ্ঠানিক অনুমতি দেয়নি, ফলে দেশটিতে এই সেবা রাখা ও ব্যবহার আইনত সম্পূর্ণ অবৈধ। প্রশ্ন হলো, কিভাবে স্যাটেলাইট ইন্টারনেটও বন্ধ করে দিতে পারল ইরান সরকার? স্যাটেলাইটের অবস্থান নির্ধারণে জিপিএস সিগন্যাল ব্যবহার করে থাকে স্টারলিংক রিসিভার। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে গত জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধের পর থেকে ইরান নিয়মিতভাবে জিপিএস সিগন্যাল নিয়ন্ত্রণ করে আসছে। এরকম বাধার ফলে এক এক জায়গায় স্টারলিংক কাজ করলে অন্য অনেক স্থানে স্টারলিংক ইন্টারনেট ছিল পুরোপুরি অচল। এই পদ্ধতিতে ইন্টারনেট ও বিভিন্ন ডিজিটাল সিগন্যাল বন্ধের বিষয়টিকে অনেকাংশে প্যাচ ওয়ার্ক কুইল্ট ব্ল্যাকআউট বলে থাকেন বিশেষজ্ঞরা। সংশ্লিষ্ট খাতের একজন বিশেষজ্ঞ জানিয়েছেন গত 20 বছর ধরে ইন্টারনেট অ্যাক্সেস নিয়ে গবেষণা করছেন তিনি, কিন্তু আগে কখনো এমন কিছু দেখেননি। স্টারলিংক ডেটা প্যাকেট কিভাবে কাজ করে সেসব নিয়ে কাজ করেন এমন প্রযুক্তিবিদরাও নিশ্চিত করেছেন ইরানের স্যাটেলাইট কানেক্টিভিটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে প্রতি ঘন্টায় ইরানে অর্থনীতি থেকে খসে পড়ছে $1.5 মিলিয়ন।
শাহরিয়ামান সানি, বাংলা ভিশন। রোহিঙ্গা জাতিগোষ্ঠীকে নিধনের জন্য তাদের জীবনকে দুর্বিষহ দুঃস্বপ্নে পাল্টে দিয়েছিল মিয়ানমারের সামরিক জান্তা বাহিনী। রোহিঙ্গা গণহত্যার প্রায় 1 দশক পর শুরু হওয়া আন্তর্জাতিক বিচার আদালত আইসিজের শুনানিতে ভয়ঙ্কর এসব তথ্য তুলে ধরেছে মামলার বাদী পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। বাংলাদেশ সময় বিকেল 3টায় নেদারল্যান্ডসের হেগে আইসিজের আদালতে শুরু হওয়া শুনানি চলবে 29 জানুয়ারি পর্যন্ত। এই সময়ের ভেতরে মামলার বাদী, বিবাদীর সাক্ষী ও একজন বিশেষজ্ঞের জবানবন্দি নেওয়া হবে। প্রথম দিনের শুনানিতে গাম্বিয়ার আইনমন্ত্রী দাউদা জালো বলেছেন, রোহিঙ্গা জাতিগোষ্ঠীকে নিধনের উদ্দেশ্যে বুঝে শুনে পরিকল্পিতভাবে তাদের উপর হামলা চালানো হচ্ছে। এতটাই নৃশংস বর্বরতা চালানো হয়েছে যা কল্পনার অতীত। গাম্বিয়ার ঐতিহাসিক মামলা মূল বিচার পর্বে প্রবেশ করায় রোহিঙ্গাদের ভোগান্তির অবসান হওয়ার আশাবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। 2017 সালে মিয়ানমারের সামরিক বাহিনীর বর্বর অভিযানের মুখে প্রায় 7.5 লাখ রোহিঙ্গা দেশ থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। 2019 সালে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। এর ফলাফল ইসরায়েলের বিরুদ্ধে গাজায় ফিলিস্তিনি গণহত্যা মামলায় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ অভিযানে রহস্যময় অস্ত্র ব্যবহার করেছিল আমেরিকা, এমন চাঞ্চল্যকর দাবি উঠেছে। বিকট শব্দ উৎপাদনকারী ওই অস্ত্র দিয়ে মার্কিন বাহিনী মাদুরোর নিরাপত্তায় থাকা শত শত সেনাকে মুহূর্তে অজ্ঞান করে ফেলে। রক্তবমি করতে থাকে তারা, এমনটাই দাবি প্রত্যক্ষদর্শী এক নিরাপত্তা রক্ষীর। এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্ট। আধুনিক যুদ্ধের সংজ্ঞা বদলে ফেলছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের গোপন অভিযানে মার্কিন বাহিনী এক রহস্যময় অস্ত্রের আশ্রয় নেয়, যা আগে কখনো যুদ্ধক্ষেত্রে দেখা যায়নি। এমনটাই দাবি করছেন এক প্রত্যক্ষদর্শী নিরাপত্তারক্ষী। তার ভাষ্য অনুসারে ওই অভিযানের সময় হঠাৎ করেই মাদুরোর নিরাপত্তায় নিয়োজিত বহু সেনা অস্বাভাবিক শারীরিক প্রতিক্রিয়ায় আক্রান্ত হন। কারো নাক দিয়ে রক্তপাত শুরু হয়, কেউ কেউ রক্তবমি করতে থাকেন, আর অনেকেই মাটিতে লুটিয়ে পড়ে সম্পূর্ণ নিস্তেজ হয়ে যান। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে প্রথমবারের মতো এই বিস্ফোরক বর্ণনাটি সামনে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ ছড়িয়ে পড়া ওই নিরাপত্তা রক্ষীর বক্তব্যকে এতটাই গুরুত্ব দেয়া হয় যে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট নিজেও তা শেয়ার করেন। ফলে বিষয়টি মুহূর্তেই আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে চলে আসে। প্রত্যক্ষদর্শী নিরাপত্তারক্ষী জানান, সেদিন মার্কিন অভিযানের আগে পরিস্থিতি ছিল সম্পূর্ণ স্বাভাবিক। হঠাৎ করেই তাদের রাডার ও নজরদারি ব্যবস্থা অকেজো হয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই আকাশে দেখা যায় অসংখ্য ড্রোন। এর পরপরই কয়েকটি সামরিক হেলিকপ্টার সেখানে অবতরণ করে। তার হিসাব অনুযায়ী অন্তত 8টি হেলিকপ্টার থেকে প্রায় 20 জন মার্কিন সেনা নামেন। সবচেয়ে ভয়াবহ ছিল তাদের হাতে থাকা অস্ত্র। নিরাপত্তারক্ষীর দাবি, সেগুলো সাধারণ আগ্নেয়াস্ত্রের মতো ছিল না, বরং এমন এক উন্নত প্রযুক্তির যার সঙ্গে তিনি আগে কখনো পরিচিত ছিলেন না। তার ভাষায়, এটি এমন কিছু ছিল যা মোকাবেলার জন্য তারা একেবারেই প্রস্তুত ছিলেন না। তিনি আরও বলেন, সংঘর্ষটি খুব দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মাদুরোর নিরাপত্তায় বিপুল সেনা মোতায়েন থাকলেও কার্যত কেউ প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। নিখুঁত লক্ষ্যভেদ আর অবিশ্বাস্য গতিতে চালানো আক্রমণে পুরো এলাকা মুহূর্তেই স্তব্ধ হয়ে যায়। সেই অজানা অস্ত্র থেকে বেরিয়ে আসতে থাকে প্রচণ্ড শব্দ, যা শুনে মনে হয়েছিল মাথা ভেতর থেকে ফেটে যাবে। তার পরের দৃশ্য ছিল বিভীষিকাময়। সেনাদের নাক দিয়ে রক্ত ঝরতে থাকে, কেউ কেউ তীব্র যন্ত্রণায় রক্তবমি করতে থাকেন। শরীর নাড়ানোর শক্তি হারিয়ে তারা মাটিতে পড়ে যান। ওই অস্ত্র সনিক প্রযুক্তি না অন্য কোনো এনার্জি ওয়েপন, তা তিনি নিশ্চিত নন। ভেনেজুয়েলার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে, ওই অভিযানে দেশটির নিরাপত্তা বাহিনীর আনুমানিক 100 সদস্য নিহত হন। যদিও এই প্রাণহানি সেই রহস্যময় অস্ত্রের কারণে হয়েছে কিনা তা নিশ্চিত নয়। যুক্তরাষ্ট্রের এক সাবেক গোয়েন্দা কর্মকর্তা ওয়াশিংটন পোস্টে দাবি করেছেন, মার্কিন বাহিনীর কাছে দীর্ঘদিন ধরেই লেজার, মাইক্রোওয়েভ বা শব্দ তরঙ্গ ভিত্তিক বিশেষ এনার্জি ওয়েপন রয়েছে। ভেনেজুয়েলায় যদি সত্যিই সেগুলো ব্যবহার হয়ে থাকে, তবে সেটিই হবে যুদ্ধক্ষেত্রে এই প্রযুক্তির প্রথম প্রকাশ্য প্রয়োগ। হিজল জোবায়ের, বাংলা ভিশন। নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এমন একটি ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে তাকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দেখানো হচ্ছে। কারাকাসে দেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর যখন পরিস্থিতি আরও জটিল হচ্ছে, তখন রাজনৈতিক উত্তাপের মধ্যেই ট্রাম্পের এই ছবি যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। কোন উদ্দেশ্যে এমন দাবি ট্রাম্পের? মোর্শেদ আলমের আরেকটি ডেস্ক রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও চমকে দিলেন আন্তর্জাতিক অঙ্গনকে। নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ছবি পোস্ট করেছেন। ধারণা করা হচ্ছে ব্যঙ্গ করে তিনি এই পোস্ট দিয়েছেন। যদিও ভেনেজুয়েলায় হামলার পর থেকেই ট্রাম্প দাবি করে আসছেন ভেনেজুয়েলাকে চালাবে যুক্তরাষ্ট্র। ছবিটি দেখতে উইকিপিডিয়ার সম্পাদিত একটি পেজের মতো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই পোস্ট ব্যঙ্গাত্মক হলেও এর ভেতরেই লুকিয়ে আছে শক্তিশালী রাজনৈতিক বার্তা, বিশেষ করে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের পরবর্তী পরিস্থিতিকে কেন্দ্র করে। ট্রাম্পের এই পোস্ট সামনে আসার আগে 6 জানুয়ারি কারাকাসে নতুন এক নাটকীয় অধ্যায় শুরু হয়। ভেনেজুয়েলায় সংসদ অধিবেশনে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন দেলসি রদ্রিগেজ, যিনি ক্ষমতাচ্যুত নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। রদ্রিগেজ দায়িত্ব নেওয়ার পরপরই ট্রাম্প হুঁশিয়ারি দেন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার নতুন সরকারকে কঠোর নজরে রাখবে। আর ঠিক এই প্রেক্ষাপটে নিজের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট পরিচয় সংবলিত ছবিটি প্রকাশ করলেন তিনি। বিশ্লেষকদের মতে ট্রাম্প এই পোস্টের মাধ্যমে কয়েকটি লক্ষ্য একসঙ্গে হাসিল করতে চান। ভেনেজুয়েলায় মার্কিন ক্ষমতা ও প্রভাবের বিষয়টি তুলে ধরে নিজের প্রশাসনের দৃঢ়তা দেখানো, দেশ বিদেশের সমর্থকদের কাছে ক্ষমতাশীল ও নিয়ন্ত্রণকারী নেতৃত্বের ইমেজ তুলে ধরা, মার্কিন কংগ্রেস ও বিরোধী রাজনৈতিক শক্তির উপর চাপ তৈরি করা হতে পারে। ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনীতিতে এই পোস্ট নতুন বিতর্কের জন্ম দিয়েছে। দেশটিতে রাজনৈতিক সংকট আরও জটিল রূপ নিচ্ছে। একদিকে অন্তর্বর্তী নেতৃত্বের শপথ, অন্যদিকে যুক্তরাষ্ট্রের দৃশ্যমান প্রভাব ও সামরিক অভিযান পরবর্তী ক্ষমতার লড়াই। এর মধ্যে ট্রাম্পের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট লেখা ছবির পোস্ট যেন আগুনে ঘি ঢালার মতোই কাজ করছে। এই পোস্ট কূটনৈতিক আলোচনায় নতুন উত্তেজনা তৈরি করে নাকি ভেনেজুয়েলার রাজনৈতিক অস্থিতিশীলতা আরও গভীর করে, সেটি নিয়ে চলছে নানামুখী আলোচনা সমালোচনা। মোর্শেদ আলম, বাংলা ভিশন। বেশি দেরি হওয়ার আগেই কিউবাকে চুক্তিতে আসতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নইলে গুনতে হবে খেসারত। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প এই হুঁশিয়ারি দিয়ে বলেন, ভেনেজুয়েলা থেকে তেল সহ অনেক সুবিধা নিয়েছে কিউবা, ভবিষ্যতে আর কোনো সুবিধা নয়। পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ কানেলো। শেষ রক্তবিন্দু দিয়ে কিউবাকে রক্ষা করতে চান তিনি। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ভেনেজুয়েলায় অভিযান শেষে একের পর এক অঞ্চল আর দেশকে হুমকি দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার নজর কিউবার দিকে। দেরি হওয়ার আগেই কিউবাকে সমঝোতায় পৌঁছতে বললেন মার্কিন প্রেসিডেন্ট। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট এই হুঁশিয়ারি দেন। ডোনাল্ড ট্রাম্পের মতে দীর্ঘ সময় ভেনেজুয়েলা থেকে বিপুল পরিমাণ তেল ও অর্থ সুবিধা ভোগ করেছে কিউবা। তার বিনিময়ে ভেনেজুয়েলার শেষ 2 স্বৈরশাসককে নিরাপত্তা সেবা দিয়েছে কিউবা, কিন্তু এখন আর সেই সুযোগ নেই। মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, ভবিষ্যতে ভেনেজুয়েলা থেকে আর কোনো তেল বা অর্থ পাবে না কিউবা। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কিউবার প্রেসিডেন্ট মিশেল দিয়াজ কানেল। হুঁশিয়ারি দিয়ে বলেন, কিউবা একটি স্বাধীন জাতি এবং কারো হস্তক্ষেপে মাথা নত করবে না। কিউবা 66 বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের আক্রমণের শিকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে এক পোস্টে এমন মন্তব্য করেন কিউবার প্রেসিডেন্ট। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মাতৃভূমিকে রক্ষা করতে চান তিনি। সারা বিশ্বের শান্তি নষ্টের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে জানায়, কোনো দেশের বল প্রয়োগে কিউবাকে দমানো যাবে না। কিউবা বিকল্প হিসেবে অন্য দেশ থেকে জ্বালানি আমদানি করবে বলেও জানায় মন্ত্রণালয়টি। প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকিতে ভয় পাচ্ছে না কিউবার বাসিন্দারাও। গ্যাস, তেল, বিদ্যুতের সংকট থাকা সত্ত্বেও তারা কিউবার সরকারের ওপর নির্ভর করছে। আমরা যুক্তরাষ্ট্রের হুমকিতে ভয় পাচ্ছি না, মোটেও না।
কিউবার জনগণ যে কোনো কিছুর জন্য, যে কোনো পরিস্থিতির জন্য, সবকিছুর জন্য প্রস্তুত। দেখুন, এখানে বিদ্যুৎ নেই, গ্যাস নেই, কিছুই নেই। আমরা কষ্ট পাচ্ছি, তবে আশা করি কিউবা সরকার দ্রুত এই সমস্যার সমাধান করবে। কিউবার সবচেয়ে বড় তেল সরবরাহকারী দেশ হলো ভেনিজুয়েলা। বিশ্লেষকরা বলছেন, ভেনিজুয়েলার তেল সরবরাহ বন্ধ থাকলে কিউবার অর্থনীতিতে ভয়াবহ প্রভাব পড়বে। কিউবার সরকার বিকল্প ব্যবস্থা তৈরি করতে পারবে কিনা তা নিয়েও শঙ্কা আছে বিশ্লেষকদের। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট বা এসডিএমএ জোটে অন্তর্ভুক্তি নিয়ে গত অক্টোবর থেকে সৌদি আরব ও পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে তুরস্কের আলোচনা চলছিল। আলোচনা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সব প্রক্রিয়া শেষ হলে জোটে যোগ দেবে তুরস্ক। ব্লুমসবার্গের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ। বিস্তারিত মীর ফজলের রাব্বির ডেস্ক রিপোর্টে। কোনো এক দেশের ওপর হামলা মানেই অন্য দেশের ওপর আক্রমণ। গত সেপ্টেম্বরে এমনই কঠোর শর্তে সম্মত হয়ে চুক্তিবদ্ধ হয় সৌদি আরব ও পাকিস্তান। ঐতিহাসিক এই প্রতিরক্ষা চুক্তিটিকে কেবল একটি স্বাক্ষর নয়, বরং এটিকে মুসলিম বিশ্বের এক নতুন সামরিক অক্ষ গঠনের অলিখিত ঘোষণা হিসেবে বিবেচনা করছেন অনেকে। দুই মুসলিম দেশের এই নিরাপত্তা জোটে এবার তৃতীয় দেশ হিসেবে অন্তর্ভুক্ত হতে চলেছে আরেক মুসলিম দেশ তুরস্ক। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ। প্রতিবেদনে বলা হয়, স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট বা এসডিএমএ জোটে অন্তর্ভুক্তি নিয়ে গত অক্টোবর থেকে সৌদি আরব ও পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে তুরস্কের আলোচনা চলছিল। আলোচনা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সব প্রক্রিয়া শেষ হলে জোটে যোগ দেবে তুরস্ক। যদিও তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকায় তুরস্কের কৌশলগত স্বার্থ এখন পাকিস্তান ও সৌদি আরবের স্বার্থের সাথে মিলে যাচ্ছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে ন্যাটোর প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় তুরস্ক নিজের নিরাপত্তার জন্য একটি বিকল্প আঞ্চলিক জোট গড়তে চাইছে। তুরস্ক বর্তমানে বিশ্বের অন্যতম শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশ। এই জোটে যোগ দিলে সৌদি আরবের মতো বিশাল বাজেটের দেশে তুরস্ক তাদের অত্যাধুনিক ড্রোন, যুদ্ধজাহাজ এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির স্থায়ী বাজার পাবে। তুরস্ক তাদের নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কান তৈরির জন্য বিশাল অঙ্কের বিনিয়োগ খুঁজছে। সৌদি আরবের অর্থ এবং পাকিস্তানের কারিগরি সহায়তায় এই ব্যয়বহুল প্রজেক্ট সফল করা তুরস্কের জন্য সহজ হবে। তবে অত্যাধুনিক নানা অস্ত্র থাকলেও তুরস্কের নিজস্ব কোনো পারমাণবিক অস্ত্র নেই। পাকিস্তানের সাথে এই সম্মিলিত প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হওয়ার মানে হলো তুরস্ক পরোক্ষভাবে পাকিস্তানের পারমাণবিক ছত্রছায়ার নিচে চলে আসবে, যা যে কোনো বিদেশি শক্তির বিরুদ্ধে তুরস্কের জন্য বিশাল এক মনস্তাত্ত্বিক বিজয়। এছাড়াও তুরস্ক একটি জ্বালানি আমদানিকারক দেশ। সৌদি আরবের মতো তেল সমৃদ্ধ দেশের সাথে এমন গভীর সামরিক সম্পর্কের ফলে তুরস্ক ভবিষ্যতে সুলভ মূল্যে বা দীর্ঘমেয়াদী চুক্তিতে জ্বালানি তেল পাওয়ার নিশ্চয়তা পেতে পারে। এই জোট তুরস্কের অর্থনীতিতে সৌদি বিনিয়োগ আসার পথ আরও প্রশস্ত করবে। তুরস্ক এই জোটে যোগ দিলে এটি হবে মুসলিম দেশগুলোর মধ্যে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সামরিক ব্লক। সৌদির বিশাল অর্থনৈতিক যোগান, পাকিস্তানের পারমাণবিক সুরক্ষা ও তুরস্কের সেরা প্রতিরক্ষা শিল্পের সমন্বয় এই জোটকে গড়ে তুলতে পারে মুসলিম ন্যাটো হিসেবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।